ওকে, দেব মন্ডল, তাই তো? হ্যাঁ স্যার। আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার আমার নাম বুদ্ধদেব মণ্ডল। আমি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত বাদুরবাড়ি গ্রাম থেকে এসেছি। আমার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস আউট করি 2017 সালে ক্যামেলিয়া স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ থেকে। এখন আমি ইরিগেশন প্রজেক্টে মহারাষ্ট্রে স্পার্ক ইনফ্রা সার্ভিসেস নামে কোম্পানিতে আমি এখন কর্মরত আছি অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসেবে। তাহলে এখন কাজ করছেন ইরিগেশন প্রজেক্টে। হ্যাঁ স্যার। কতদিন কাজ করছেন? ২০০০ আ কত সালে পাস করেছেন বললেন? স্যার 2017 সালে পাস করেছি। ১৭ পথে স্টিল নাও কন্টিনিউ কাজ করছেন ওখানে, তাই তো? ১ বছর আমি ওই জব বলেছে সার্চ করছিলাম। আমি ২০১৮ থেকে ১৯ পর্যন্ত আমি রোড কনস্ট্রাকশন এ কাজ করেছি। আল্ট্রাটেক প্রজেক্ট ছিল ওটা। অ্যাকচুয়ালি ওটা ট্রাক পার্কিং ছিল। হুম। তো অ্যাজ এ রোড কনস্ট্রাকশন ছিল ওটা। তারপর আমি ২০২১ থেকে করোনার জন্য ১ বছর আমি বাড়িতে ছিলাম। ২০২০ সালটা পুরো। ২০২১ এর জানুয়ারি থেকে ২০০০ এখন পর্যন্ত আমি এখন ইরিগেশন প্রজেক্টে কাজ করছি। তো আপনি বাড়িতে ঠিকানা বললেন পশ্চিম মেদিনীপুর, তাই তো? পূর্ব মেদিনীপুর স্যার। পূর্ব মেদিনীপুর। তো আপনি আ WPSC JEE এর জন্য ইন্টারভিউ দিচ্ছেন। হ্যাঁ স্যার। তো আপনি ইরিগেশন প্রজেক্টের উপরে কি কাজ করছেন এখন কারেন্টলি? স্যার এখানে হচ্ছে টোটাল 8.5 কিলোমিটার হচ্ছে ইরিগেশন প্রজেক্টের কাজ হচ্ছে। তো আমরা এখন পিডিএন ওয়ার্ক করছি। মানে ওপেন ক্যানেল ছিল। ওখান থেকে হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ড যেটাকে পিডিএন বলে তো পাইপ নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন। আন্ডারগ্রাউন্ড পাইপ নিয়ে যাওয়া হচ্ছে। ফিডার ক্যানেল অ্যাকচুয়ালি একটা ওপেন ক্যানেল থেকে আরেকটা ওপেন ক্যানেলে ওটা কানেকশন করাচ্ছি। আগে ছিল সারফেস ওপেন ছিল। এখন সারফেসকে আপনি বলছেন পাইপ লাইনের মধ্যে কানেক্ট করছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওটা মানে কেন করার প্রয়োজন মনে হলো? স্যার অ্যাকচুয়ালি দুটো ক্যানেলের ডিসটেন্স অনেকটা দূরত্বে ছিল। তো যেখানে যে আমরা পিডিএন করছি ওটা ওপেন ক্যানেল করা ইম্পসিবল ছিল। মানে ওটা প্রাইভেট ল্যান্ড ছিল তো সবার। তাই তো ওরা করতে দেয়নি। তাই জন্য ওটা আন্ডারগ্রাউন্ড পাইপলাইন করে ওই ক্যানেলের সঙ্গে ওটাকে কানেক্ট করে দেওয়া হচ্ছে। আপনি মেইনলি বললেন ফিডার ক্যানেল, তাই তো? হ্যাঁ স্যার। ফিডার ক্যানেল মানে কি একটু বলুন তো আমাকে? স্যার ফিডার ক্যানেল বলতে কোনো ক্যানেল থেকে এক ক্যানেল থেকে যখন অ্যানাদার ক্যানেলে ওটাকে ওয়াটার প্রোভাইড করা হয় বা সাপ্লাই করা হয় সেটাকে ফিডার ক্যানেল বলা হয়। Only for supplying the water from one canal to another canal, অ্যানাদার or ক্যানেল। it may be on a river to another canal ও হতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে শুধুমাত্র ওয়াটার ফিড করে আর কোনো কিছু কাজ করে নাকি? মানে ইরিগেশন আমরা ওখান থেকে করতে পারবো? ইরিগেশন করা যায় না স্যার। ডিরেক্টলি ইরিগেশন করা যায় না। করা যায় না। মাত্র ওয়াটারকে ফিড করতে কাজে লাগে। সেজন্য আমরা ওটা বলছি ফিডার ক্যানেল, তাই তো? হ্যাঁ, স্যার। তো আপনি যে প্রজেক্টে কাজ করছেন সেখানে যে ক্যানেল আপনি বলছেন রিসার্চ গেজ ডিসচার্জ ডিসচার্জ স্যার 0.87 মিটার পার সেকেন্ড আছে। ভেলোসিটি যেটা ডিসচার্জ হচ্ছে সরি স্যার ডিসচার্জ হচ্ছে 0.87 কিউমেক আর হচ্ছে ভেলোসিটি হচ্ছে স্যার 0.45 মিটার পার সেকেন্ড। 0.45 মিটার পার সেকেন্ড আপনি বললেন 0.85 কিউমেক, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো ওটা কি ক্যানেল থেকে কোন ক্যানেলে যাচ্ছে? মানে ফার্স্ট যে ক্যানেল বললাম বা প্যারেন্ট ক্যানেল সেটা কি নাম ক্যানেলের? ওটা হচ্ছে আ আ দেবলগাঁও ক্যানেল বলে আছে। এখানে একটা গ্রাম আছে। ওর নামে ওখান থেকে যে ক্যানেলে যাচ্ছে সেটার নাম কি? সেটা ডঙ্গরগাঁও ক্যানেল বলে নাম আছে ক্যানেলটা। ওখানে মেইনলি ইরিগেশন পারপাস এর জন্যই ক্যানেলগুলো তৈরি করা আছে, তাই তো? হ্যাঁ, ইয়েস স্যার। আপনি ওখানে কি কাজ দেখছেন ওখানে গিয়ে মানে অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার? স্যার আমি এখানে লেভেলের কাজ করছি। প্লাস হচ্ছে গিয়ে যে স্ট্রাকচার গুলো আছে, ইনটেক চেম্বার আছে, ক্রস রেগুলেটর আছে, হেড রেগুলেটর আছে, ডিস্ট্রিবিউশন চেম্বার আছে। এই কংক্রিটের যে কোয়ালিটিস, টেস্টিং, সাইটের সবকিছু কাজ করছি। এস্টিমেশন এর কাজ থেকে বিল্ডিং এর কাজ থেকে আপনি সাইটের বললেন কাজ। ক্রস রেগুলেটর, হেড রেগুলেটর। আচ্ছা, আপনি যে ক্যানেল বললেন ফিডার ক্যানেল, সেই ফিডার ক্যানেলের হেডে কি কোনো রেগুলেটর ছিল? হ্যাঁ স্যার, রেগুলেটর ছিল। কি কাজ ওটার? কি নাম ওটা পার্টিকুলার? হেড রেগুলেটর থেকে স্যার ইনটেক চেম্বারে ওয়াটার সাপ্লাই করা হতো। হেড রেগুলেটরের কাজ হচ্ছে গিয়ে ওয়াটারকে কন্ট্রোল করা বা ডিসচার্জ রিকোয়ারমেন্ট ডিসচার্জ অনুযায়ী ওটাকে ওয়াটার সাপ্লাই করা।
হেড রেগুলেটরের কাজ ছিল। আর যেটা ক্রস রেগুলেটর ছিল ওটা হচ্ছে ওয়াটার রাইজিং করানো, ওয়াটারের লেভেল ইনক্রিজ করানো ছিল। ক্রস রেগুলেটর আমায় বলুন যে যদি আমি আপনাকে বলি আপস্ট্রিম সাইড এবং ডাউনস্ট্রিম সাইড, আপনি বলুন হেড রেগুলেটর এবং ক্রস রেগুলেটরের পজিশন কী হবে? কোনটা আগে হবে, কোনটা পরে হবে? স্যার অ্যাকচুয়াল রিভারের বা ক্যানেলের অ্যাক্রস দ্য রিভার্স ক্রস রেগুলেটর হবে। ক্রস রেগুলেটর আগে হচ্ছে হেড রেগুলেটর হবে। ডাউনস্ট্রিম সাইডে আমাদের হেড রেগুলেটর আর আপস্ট্রিম সাইডে আমাদের ক্রস রেগুলেটর, তাই তো? অ্যাজ পার ইউ, হ্যাঁ। ঠিক করে বলুন। না স্যার, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আপস্ট্রিমেই হচ্ছে হেড রেগুলেটর থাকবে। আর আপস্ট্রিমের আগেই আপস্ট্রিমে হেড রেগুলেটর থাকবে, তারপরে হচ্ছে ক্রস রেগুলেটর ওখানেই থাকবে, কিন্তু ওটাকে ওয়াটার রাইজিং করানোর জন্য ওর আগেই হচ্ছে হেড মানে রেগুলেটর আমি যদি প্রোভাইড করে। সাপোজ ধরুন রিভারের উপর দিয়ে যাই, ফার্স্ট আমি পাবো ক্রস রেগুলেটর, তারপরে হেড রেগুলেটর, তাই তো? না, ফার্স্ট হেড রেগুলেটরই পাবো। এক্স্যাক্টলি, ফার্স্ট হেড রেগুলেটর, তারপরে আপনাদের ক্রস রেগুলেটর। ক্রস রেগুলেটরের কয়েকটা নাম বলুন তো স্ট্রাকচারের। ক্রস রেগুলেটর বলছি যে ক্রস রেগুলেটর স্ট্রাকচার কয়েকটা নাম বলতে পারবেন? অ্যাক্ট অ্যাজ এ ক্রস রেগুলেটর, হুইচ স্ট্রাকচারস আর অ্যাক্ট অ্যাজ এ ক্রস রেগুলেটর, বলো। স্যার, যেটা সিটি ওয়ার্ক ওটার কথাই বলতে চাইছেন? আমি বলতে চাইছি ড্যামকে, ব্যারেজকে, ওয়্যারকে আমি কি ক্রস রেগুলেটর বলতে পারবো? হ্যাঁ স্যার। এই তো বলতে বলছি আপনাকে যে ড্যাম অ্যাজ এ অ্যাক্ট অ্যাজ এ ক্রস রেগুলেটর, হ্যাঁ, ইট মে বি ব্যারেজ অর ইট মে বি ওয়্যার। হ্যাঁ স্যার। এই তিনটা ডিফারেন্স বলুন তো কি স্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ। স্যার, ড্যাম হচ্ছে গিয়ে ওয়াটার স্টোরেজের জন্য ইউজ করা হয়। আর ওখানে কোনো গেট প্রোভাইড করা হয় না ড্যামের ক্ষেত্রে। ওখানে ওয়াটার সাপ্লাই হয় স্পিলওয়ের, ওভারফ্লো হয় অ্যা হচ্ছে গিয়ে স্পিলওয়েতে। কিলো দিয়ে আর আমাদের এক্সেস কোয়ান্টিটি অফ ওয়াটার রিমুভ করা যায়, তাই তো? রিমুভ করা যায়। আর যেটা হচ্ছে ব্যারেজের হচ্ছে স্পিলওয়ের ওপরে গেট প্রোভাইড করা হয়। ব্যারেজে স্পিলওয়ে থাকে? এস এ ক্রেস্টের উপর স্যার, ক্রেস্ট ওয়্যারের উপর ক্রেস্টের উপরে আমাদের গেট গেট প্রোভাইড করা থাকে। হয়। আর এটা আর ওয়্যার ফ্লো আন্ডার গ্রেট হয়। গেটের নিচ দিয়ে ফ্লো হয়ে থাকে। আমাদের আপনি বললেন যে ব্যারেজের যে ওয়াটার সেটা হচ্ছে আন্ডার দ্য ক্রেস্ট লেভেল, তাই তো? ওভার দ্য ক্রেস্ট লেভেল? হ্যাঁ। হুম। আপনি বলুন আর ব্যারেজের ক্ষেত্রে আন্ডার দ্য ক্রেস্ট লেভেল না ওভার দ্য ক্রেস্ট লেভেল? ব্যারেজের ক্ষেত্রে ব্যারেজের ক্ষেত্রে ওয়াটার ফ্লোয়িং যেটা হয় সেটা হচ্ছে আন্ডার দ্য ক্রেস্ট লেভেল না ওভার দ্য ক্রেস্ট লেভেল? আন্ডার দেওয়া হবে স্যার। কোনটা ক্রেস্ট লেভেল বলতে পারবেন? ব্যারেজের যেটা আপনি বলছেন ক্রেস্ট লেভেল, সেটা কোথায় থাকে অ্যাকচুয়ালি? স্যার, ক্রেস্ট লেভেল হচ্ছে গেট ক্রেস্ট লেভেলের পর স্যার গেট প্রোভাইড করা হয় স্যার। এক্সাক্টলি, তাহলে তো ওভার দ্য ক্রেস্ট লেভেল হয় না? হ্যাঁ। আর ওয়্যারের ক্ষেত্রেও সেম জিনিসই, তাই তো? ওয়্যারের ক্ষেত্রে না স্যার, সেম জিনিস নয়। তাহলে ওর ক্ষেত্রে ওয়্যার ক্রেস্টের ওপর দিয়ে ওভারফ্লো হয়ে তো থাকে, ওখানে আল্টিমেটলি তো গেট সেটাই তো প্রোভাইড হলো, করা হয়। ড্যামেতেও আমাদের থাকছে গেট এবং সেই গেটের নিচে থাকছে আমাদের ক্রেস্ট লেভেল এবং সেই ক্রেস্ট লেভেলের উপরে থাকছে আমাদের ওয়াটার লেভেল, তাই তো? ওয়াটার যখন ফ্লো করবে তখন বোথ ওয়্যার অ্যাজ ওয়েল এস ব্যারেজ আমাদের ওভার দ্য ক্রেস্ট লেভেলের উপরে ওয়াটার ফ্লো করবে, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, যদি স্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ ডিফাইন করি, আপনাকে বলতে বলা হয় যে স্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ আপনি বলুন তিনখানা ডিফারেন্স। আপনি তো বললেন ডিসচার্জের রেসপেক্টে, স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ বলুন। স্যার, আমরা ব্যারেজের ক্ষেত্রে স্যার হচ্ছে গিয়ে ইরিগেশন পারপাসে ইউজ করতে পারি। ড্যামের স্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ, স্ট্রাকচার। স্যার ব্যারেজ হচ্ছে গিয়ে স্যার আমরা অ্যাজ এ স্যার বুঝতে পারছি না স্যার। স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ ডিফারেন্স এক্সাম্পল, আমাদের ব্যারেজের ক্ষেত্রে এই যে ডিজাইন ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা হয় বা স্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ স্টেবিলিটি বলুন, ড্যামের ক্ষেত্রে স্টেবিলিটি বলুন বা ওয়্যারের ক্ষেত্রে স্টেবিলিটি বলুন, হ্যাঁ, এখানে আমাদের যে প্রেশার বা আমাদের যে ফোর্সগুলো অ্যাক্ট হয় ব্যারেজের ক্ষেত্রে বা ড্যামের ক্ষেত্রে, সেখানে লার্জ
কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, মানে মোর নাম্বার অফ ফোর্স কোথায় আমাদের হবে, ডিজাইন করতে গেলে আমাদের বেশি ফোকাস কোথায় করতে হবে, এই জিনিসগুলো। স্যার বলতে আচ্ছা পারছি আপনি না স্যার। বলুন, ওয়াটার স্টোরেজ যেটা হয়, তিনটাতে আমরা ওয়াটার স্টোরেজ করতে পারি তাই তো, ড্যাম, ব্যারেজ এবং ওয়্যার, তিনটাতেই করতে হ্যাঁ পারি। কোথায় বেশি ওয়াটার স্টোরেজ হয়? স্যার, ব্যারেজে বেশি স্টোরেজ করতে পারি। ব্যারেজে বেশি স্টোরেজ হয়, ড্যামে হয় না তাই তো, মানে আলটিমেটলি অ্যাজ পার ইউ, ড্যাম আমাদের ছোট, ব্যারেজ বড় তাই তো? হ্যাঁ স্যার। ড্যাম ড্যাম ছোট। না, ড্যাম বড় হয় স্যার, কিন্তু ওখানে স্টোরেজ এই জন্য আমি বলছি স্যার, যে ড্যামে হচ্ছে কি, যেহেতু গেট প্রোভাইড করা থাকে না, ওটা ওয়াটারের লেভেলটা আমি বেশি হাই করতে পারা যায় না, তখন এক্স্যাক্টলি, ওটা। দ্যাটস ওয়াই স্টোরেজ বেশি থাকে না। হ্যাঁ, স্টোরেজ বেশি থাকে। দ্যাটস ওয়াই ড্যামেতে বেশি স্টোরেজ আমরা পাবো, এবং সেক্ষেত্রে আমাদের ডিজাইন ক্রাইটেরিয়া আমাদের ড্যামের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল, কারণ ওখানে বেশি লার্জ পরিমাণ ফোর্স অ্যাক্ট হবে, ওয়াটার ফোর্স অ্যাক্ট হবে। তার জন্য আমাদের ড্যামকে সেই পরিমাণ ফোর্সের জন্য আমাদের যে যেটা রেজিস্ট করতে পারে, তার জন্য আমাদের ডিজাইন করতে হবে। হ্যাঁ মেজর স্যার। ডিস্টার্বিং ফোর্স অফ এ ড্যাম কি বলুন তো? মেজর ডিস্টার্বিং ফোর্স অফ এ ড্যাম, যে কোনো ড্যাম ডিস্টার্ব করে যেটা, জানা আছে? না স্যার। মেজর ডিস্টার্বিং ফোর্স তো আমাদের ওয়াটার ফোর্স, যে হ্যাঁ ওয়াটার স্যার। যে ওয়াটার আমি স্টোর করছি তারই যে ফোর্স, সেটাই তো মেজর ডিস্টার্ব করে আমাদের। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি গ্র্যাভিটি ড্যাম করি বা গ্র্যাভিটি ড্যাম ধরি, তাহলে সেখানে আমাদের মেজরলি রেজিস্টিভ ফোর্স কি হবে? স্যার, ও সেলফ ওয়েট হবে স্যার। সেলফ ওয়েট হবে। সেলফ ওয়েট আর ডিস্টার্বিং ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার ফোর্স, তাই তো? ওকে স্যার। আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আমাদের ইনফিল্ট্রেশন গ্যালারিজ, নাম শুনেছেন ইনফিল্ট্রেশন গ্যালারিজ? হ্যাঁ স্যার। কোথায় ইউজ করা হয় এবং কেন ইউজ করা হয় বলুন তো? স্যার, ওটা ক্যানেলের প্যারালাল বা প্যারালাল, ওটা আন্ডারগ্রাউন্ড করা হয় স্যার। প্যারালালে, শুধু ক্যানেল কি অন্য কোনো আমাদের স্ট্রাকচার হবে না, বা অন্য কোনো জায়গাতে হবে না, শুধু ক্যানেল ছাড়া? স্যার, রিভার্সের সাইডে রিভার। Versus- আমি বলছি যে এর রিকোয়ারমেন্ট কেন, এর রিকোয়ারমেন্ট কেন, ইনফিল্ট্রেশন গ্যালারির রিকোয়ারমেন্ট কেন, কি কি আছে? স্যার, যেখানে ওয়াটার খুব শর্ট থাকে, তো এটার হচ্ছে যেখানে অ্যালুভিয়াল সয়েল বা যে স্যান্ডি সয়েল যেখানে থাকে, তো হুম? ওখানে হচ্ছে প্রোভাইড করা হয়ে থাকে, যাতে জলটা ওখানে স্টোরেজ হয়, এবং ড্রাই সিজনে এটাকে ইরিগেশন হিসাবে বা ইউজ করতে পারি আমরা। আপনি ঠিক করে বলুন, দেখুন এই কোশ্চেনটা করা হয়েছে, ইনফিল্ট্রেশন যে গ্যালারিজ, তার মেনলি পারপাসটা কি? প্রথম কথা হচ্ছে, এটা একটা আন্ডারগ্রাউন্ড পারফোরেটেড স্ট্রাকচার, এখানে আমরা ওয়াটারকে কালেক্ট করি এবং তার ওয়াল দিয়ে ওয়াটার সিপ করে কিছু পরিমাণ পিউরিফিকেশন হয়, সেডিমেন্টগুলো আমাদের পিউরিফিকেশন হয়ে যায়, এবং সেই ওয়াটারকে আমরা পাম্পিংয়ের সাহায্যে কালেক্ট করতে পারি। তার মানে কি, আমাদের এখানে পিউরিফিকেশনের যে ফার্স্ট স্টেজ, সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। সেটাই তো মেনলি, এবং সেটা আমাদের করা হয় রিভার এবং ক্যানেলের সাইডে, কেন না ওখানে সিপেজটা বেশি হয়, তাই তো? বেশ বেশ। আচ্ছা, আপনি ক্যানেল হ্যাঁ লাইনিং স্যার। দেখেছেন? ক্যানেল লাইনিং, হ্যাঁ স্যার, দেখেছি। যে ক্যানেলে লাইনিং করা হবে সেখানে কি আমি ইনফিল্ট্রেশন গ্যালারি তৈরি করতে পারবো? না স্যার, কেন? কারণ স্যার ওটা সিপেজ প্রিভেন্ট হয়ে যাচ্ছে, সিপেজ হতে পারছে না, ওই জন্য, যেহেতু লাইনিং করে দেওয়া হচ্ছে, তো ওটা। লাইনিং করে দেওয়া হলে সিপেজ রেস্ট্রিক্টেড, দ্যাটস ওয়াই হ্যাঁ। আমাদের ওখানে ইনফিল্ট্রেশন গ্যালারি করা হয় না, তাই তো? আচ্ছা, হ্যাঁ। ক্যানেলকে আমি নেভিগেশন পারপাসের জন্য ইউজ করতে পারি? ক্যানেল কে। নেভিগেশন পারপাসের জন্য ইউজ করতে পারি, জানেন কি? হ্যাঁ স্যার, করতে পারি স্যার। করতে পারি। তো এরকম কোনো ইন্ডিয়াতে কোনো ক্যানেল আছে যেটা আমাদের নেভিগেশন পারপাসে ইউজ করা হয়, জানা আছে? না স্যার। জানা নেই তো? দেখবেন সার্চ করে ইন্টারনেট, আমাদের অনেকগুলোই ক্যানেল আছে আমাদের নেভিগেশন পারপাসের জন্য ইউজ করা হয়। রিসেন্টলি ঠিক। চায়না এটার উপরে বেশি ফোকাস করছে, কারণ
ওয়াটারওয়েজের রেসপেক্টে যদি আমরা ডিফাইন করি, এখানে আমাদের লেস ফুয়েল কনজাম্পশন, প্রথম কথা ট্রাফিক কম থাকে, হ্যাঁ? এবং একটা ক্যানেলকে যদি আমি নেভিগেশন পারপাস অ্যাজ ওয়েল অ্যাজ আমি ওয়াটার সাপ্লাইয়ের জন্য ইউজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো অ্যাডভান্টেজ কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। তার জন্য চায়না কিন্তু রিসেন্টলি এটার উপরে খুব জোর দিয়েছে। আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে, এমন নয় যে হয়নি, বাট কম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আপনি বলুন, আপনি আমাকে বলুন যে যখন ক্যানেল ডিজাইন করা হয়, দুখানা ফেমাস ফেমাস থিওরি যদি আমি বলি আপনাকে, আনলাইন ক্যানেল। আনলাইন ক্যানেল ডিজাইন করার জন্য দুখানা ফেমাস থিওরি আমাদের ইউজ করা হয়। সেই দুখানা ফেমাস থিওরির নাম বলুন তো? স্যার জানা নেই স্যার। ক্যানেল যখন আপনি ওখানে কনস্ট্রাকশন করেছেন, আপনি বললেন কংক্রিটিং ওয়ার্কের জন্য আপনি সুপারভাইজ করেছেন। সেখানে কোনো কি ট্রেনিং স্ট্রাকচার কি ওখানে আমাদের কনস্ট্রাকশন করা হয়েছে? না স্যার, এটা কনস্ট্রাকশন। ক্যানেল লাইনিং এর কাজ করেছেন আপনি ওখানে? হ্যাঁ স্যার, করেছি। তা কি রকম মেটেরিয়াল ছিল ইউজ করা হয়েছিল ওখানে ক্যানেল লাইনিং এর জন্য? কি মেটেরিয়াল? স্যার 10 এর এগ্রিগেট ছিল। এগ্রিগেট ছিল। হ্যাঁ, আর হচ্ছে ওপিসি সিমেন্ট ছিল। তার মানে যে জাস্ট এগ্রিগেট গুলো উপরে লে করে দেওয়া হলো, তার উপরে মোটর দিয়ে বাইন্ড করে দেওয়া হলো নাকি? না স্যার, ওটা পুরো মিক্সড করে ওখানে লাইনিং স্লোপে ছিল তো। 4.5 মিটার করে কনস্ট্রাকশন জয়েন্ট ছিল। মানে আপনি বলছেন যে ওখানে আলটিমেটলি সিমেন্ট মোটার এবং তার সঙ্গে এগ্রিগেট মানে পিসিসি কাজ হয়েছে, পিসিসি তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেম 15 ছিল স্যার। কি স্পেসিফিকেশন ছিল বলুন একটু? এগ্রিগেট এবং সিমেন্ট ছাড়া আর কি ছিল স্পেসিফিকেশন? স্যার ওর M15 ছিল স্যার, 1:2:4 ছিল স্যার। থিকনেস কত ছিল? 4 100 mm স্যার, 100 mm। 100 mm। আর নিচে কিছু কি কনস্ট্রাকশন করা হয়েছিল? কোনো সোলিং করা হয়েছিল কি বা কোনো কিছু? মুরাম বেড করা হয়েছিল স্যার। ফোরাম বেড করার পরে তার উপরে 100 mm এর আমাদের M15 কংক্রিটের একটা লেয়ার দিয়েছিল তাই তো? কত লেন্থ ছিল লাইনিং এরটা, যেটা আপনি বললেন? স্যার 6 কিলোমিটার ছিল টোটাল। 6 কিলোমিটার। আপনি কি ওটা বিবিএস বানিয়েছিলেন? বিবিএস বলুন বা এস্টিমেট, সেটা বানিয়েছিলেন আপনি? হ্যাঁ স্যার, বিবিএস বানাই। পার্টিকুলার এই ওয়ার্কের জন্য আপনি বানিয়েছিলেন? স্যার এখানে তো কোনো রেনফোর্সমেন্ট ছিল না, তো এখানে যেই আর বাকি স্ট্রাকচার গুলো ছিল যেগুলো ইনটেক চেম্বার। মানে আমি বলতে এই চাইছি যে আপনি সাপোজ ধরুন যখন ক্যানেল নিয়ে যাচ্ছেন, সেখানে ক্যানেল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মাঝে মধ্যে কোনো স্ট্রাকচার আসে, যেগুলো আমাদের করে ইন্টারাপ্ট। সেগুলো কি নাম বলুন তো? স্যার ওয়াটারফল বলে ওটাকে, ওয়াটারফল। ওয়াটারফল হতে পারে, আর কি হতে পারে? বলুন, ক্রস ড্রেনেজ ওয়ার্ক তাই তো? জিডি ওয়ার্ক স্যার, হ্যাঁ, ক্রস ড্রেনেজ ওয়ার্ক। ক্রস ড্রেনেজ স্ট্রাকচার। হ্যাঁ স্যার। একটা নাম বলুন তো ক্রস ড্রেনেজ স্ট্রাকচারের। স্যার সাইফন, অ্যাকুইডাক্ট, সুপার প্যাসেজ, সুপার ফেজ। ক্যানেল। যখন হ্যাঁ ক্যানেল উপরে থাকছে এবং আমাদের ন্যাচারাল স্ট্রিম নিচে থাকছে, ঠিক আছে? ধরে নিন ক্যানেল উপরে আছে এবং আমাদের ন্যাচারাল স্ট্রিম নিচে আছে, তখন সেই সময় কোন ধরনের স্ট্রাকচার আমরা অ্যাজ এ ক্রস ড্রেনেজ ওয়ার্ক ইউজ করব? স্যার, অ্যাকুইডাক্ট ইউজ করবো। অ্যাকুইডাক্ট। ক্যানেল উপরে এবং হ্যাঁ আমাদের ড্রেনেজ নিচে তাই তো? আর ড্রেনেজ হ্যাঁ স্যার। উপরে এবং ক্যানেল নিচে থাকলে? স্যার তখন ক্যানেল সাইফন ইউজ করতে পারি, সুপার ক্যানেল প্যাসেজ। সুপার প্যাসেজ। সুপার প্যাসেজ এবং ক্যানেল সাইফন কি একই জিনিস না আলাদা? আলাদা স্যার, ওর ফুল সাপ্লাই লেভেলটা তখন এক্স্যাক্টলি, ঠিক আছে, আপ। বুঝে গেছি। আচ্ছা আপনি বলুন, কফার ড্যাম দেখেছেন? কফার ড্যাম হ্যাঁ স্যার। কোথায় ইউজ করা হয় কফার ড্যাম? স্যার কোফার ড্যাম হচ্ছে কি ওটা যখন আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার হয় ওয়াটারে, তখন ওটাকে ইউজ করা হয়। কি পারপাসটা কি? ওটাকে ওয়াটার ওই স্ট্রাকচারটা প্রোভাইড করা হয় মেইনলি ওর ভেতরে ওয়াটারকে যাতে না প্রবেশ করে, ওই জন্য কোথায় ইউজ করা হয় কনস্ট্রাকশন। কফার ড্যাম? যখন স্যার রিভারে কোনো কনস্ট্রাকশন হয় বা কোনো আন্ডারগ্রাউন্ড ওয়াটার যখন কনস্ট্রাকশন হয়, ওটাকে ইউজ করা হয়।
ওয়াটারকে প্রিভেন্ট করার জন্য। যদি কোনো আমাদের ওয়েল ফাউন্ডেশন হয় রিভারের মধ্যে বা কোনো পাইলিং ওয়ার্ক হয়, তখন কি আমরা কভার ইউজ করি? হ্যাঁ স্যার, করে থাকি। এটাই আপনাকে বলতে হতো। তাহলে এটা আমি জানতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি কোথায় ইউজ করা হয়। আচ্ছা আপনি বলুন, আমাদের যে ড্যাম, টাইপস অফ ড্যাম, সেখানে একটা নাম বলছি আর্চ ড্যাম। আপনি কি দেখেছেন আর্চ ড্যাম কি? বা কোথায় দেখেছেন? আর্চ ড্যাম। না স্যার, দেখিনি। আপনি জানেন আর্চ ড্যামের সম্পর্কে কিছু? হোয়াট ইজ আর্চ ড্যাম এবং কেন এটা ইউজ করা হয় জেনারেলি? আর্চ ড্যাম একটা স্পেশাল টাইপ অফ স্ট্রাকচার অফ ড্যাম বলতে পারেন বা শেপ বলতে পারেন, যেখানে আমাদের টোটাল যে রেজিস্ট্রিভ ফোর্স বা আমি বলবো যেটা আমাদের ডিস্টার্বিং ফোর্স যেটা আছে, রেজিস্ট্রিভ ফোর্স না ডিস্টার্বিং ফোর্স, সেই ফোর্স আমাদের পুরোপুরি রেজিস্টার্ড হয় বাই আর্চ অ্যাকশন দ্য ড্যাম। এবং এটা কেন করা হয়? যখন আমাদের লেন্থ অফ দ্য ড্যাম ইজ রেস্ট্রিক্টেড, কম থাকে এবং হাইট অনেক বেশি থাকে, হাইট বেশি বাট লেন্থ কম আছে, তখন সেক্ষেত্রে আমাদের আর্চ ড্যাম প্রোভাইড করা হয় এবং সেটা মেনলি স্টেবিলিটি এবং স্ট্রাকচার পয়েন্ট অফ ক্লিয়ার হয়েছে? আর্চ ড্যাম ওকে স্যার। আমাদের ইন্ডিয়াতে আর্চ ড্যাম আছে, এমন নয় নেই, আছে। আপনি বলুন তাহলে যে আপনাকে যেটা জিজ্ঞেস করা হলো যে ডিজাইন করার জন্য অনলাইন ক্যানেলকে আমাদের দুখানা মেথড আছে, একটা হচ্ছে লেজিস থিওরি, একটা হচ্ছে আমাদের কেনেডি থিওরি। নাম শুনেছেন কেনেডি এবং লেজি? হ্যাঁ স্যার, শুনেছি স্যার। এগুলোই প্রথমে জিজ্ঞাসা করলাম আপনাকে যে লেসিস থিওরি এবং কেনেডি থিওরি এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? স্যার, লেসি থিওরি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কি? বলুন। কারণ স্যার, লেসিস থিওরি এই কারণে অ্যাপ্রোপ্রিয়েট স্যার, কেনেডি স্যার বলেছিল যে স্যার, যেখানে সেল্টিং হচ্ছে না, স্কোরিং হচ্ছে না, তো সেটাকে রিজিউম চ্যানেল বলা যেতে পারে। কিন্তু লেসি এরকম বলুন স্যার বলুন হচ্ছে, বলতে বলুন পারি বলুন বলুন, চেষ্টা করুন, বলুন হচ্ছে। যেখানে সেল্টিং হবে না, স্কোরিং হবে না, এরকম নয় যে ওটা রিজিউম চ্যানেল হবে। তো সেই হিসেবেও তিনটা চ্যানেল বলেছিলেন: ইনিশিয়াল চ্যানেল, ফাইনাল চ্যানেল আর ট্রু চ্যানেল, এইরকম তিনটা বলেছিল স্যার। এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। কিন্তু এটা তো মেন ডিফারেন্স নয়। আমাদের কেনেডি এরকম বলেছিলেন, উনি বলেছিলেন যে আমাদের এডিসগুলো যেগুলো ফর্ম হবে, এডিসগুলো সেগুলো কোথায় ফর্ম হবে, এবং কেনেডি সেগুলো মডিফাই মানে আমাদের লেজি মডিফাই করে দিয়েছিল। এটাই মেন স্যার, ডিফারেন্স। হ্যাঁ, কেনেডি বলেছিল যে শুধু বেড লেভেল থেকেই ওটা হতে পারে, কিন্তু লেসি বলেছিলেন সাইড, বেড সাইড প্লাস হচ্ছে বেড লেভেল থেকেই হ্যাঁ হতে পারে। এক্স্যাক্টলি, এইটাই তো প্র্যাকটিক্যালি হয়। হ্যাঁ মানে সেই স্যার। এডিসগুলোকেও আমাকে কনসিডার করতে হবে। হ্যাঁ তো দ্যাটস ওয়াই আমাদের মডিফিকেশন বলতে পারবেন আপনি যে মডিফিকেশন ওভার কেনেডি কে করেছিল, লেজি করেছিল। বাট মেনলি কিন্তু এটা আমাদের অনলাইন ক্যানেলের উপরে। না, ট্রু রিজিম কি জিনিস? ট্রু রিজিম যেখানে স্যার বেড স্লোপ, ওর প্যারামিটার পুরো চেঞ্জ হয়ে যায় যেখানে না, স্যার। ট্রু রিজিম ক্যানেল কি? ট্রু রিজিম ক্যানেল কি জিনিস? ট্রু রিজিম ক্যানেল কি জিনিস? অ্যাজ পার লেজি, যে ক্যানেলে আইদার সিল্টিং অর নাইদার স্কাউরিং হবে, সেটাকে তো ট্যুরিজম বলবো আমরা। হ্যাঁ স্যার। বাট কোথাও যদি আমাদের স্কাউরিং হয়ে আসছে, সেখানে যদি সিল্টিং হয়, মানে আমি বলবো যে যে আমাদের সিল্ট লোড এন্টার করলো, সেম পরিমাণ সিল্ট আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে, সেখানে কোনো সিল্ডিং হবে না। স্কাউরিং তো হচ্ছেই না, বা আমি বললাম যে কোথাও স্কাউরিং হয়েছে এবং সেই সিল্ট আমাদের এন্টার করলো পার্টিকুলার পোর্শনে বা পার্টিকুলার রেজিমে, সেক্ষেত্রে কিন্তু সেম পরিমাণ সিল্ট আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে, আউটগোয়িং হতে হবে। কামিং সিল্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং হতে হবে, তবেই সেইটা আমি চ্যানেলটাকে বলবো ট্রু রেজিম চ্যানেল, তাই তো? হ্যাঁ স্যার। Exactly. আচ্ছা আপনি বলুন, যখন আমাদের ডিসচার্জ ক্যালকুলেশন করতে হয় ক্যানাডার ক্ষেত্রে, সেই ডিসচার্জ আমাদের কিভাবে ক্যালকুলেশন করবো, কিছু ফর্মুলা আছে কি ফর ক্যালকুলেটিং ডিসচার্জ? ফর ক্যালকুলেটিং ডিসচার্জ কি আপনি জানেন? বা মানে যদি জিজ্ঞাসা করা হয় যে বলুন হাউ টু ক্যালকুলেট ডিসচার্জ অফ এ ক্যানেল, দেখুন স্যার, আপনাকে কোশ্চেনগুলো মেনলি করা হচ্ছে আপনি ইরিগেশন প্রজেক্টের উপরে কাজ করেছেন বলেই। যতটুকু আমার আইডিয়া, আপনি হয়তো ইরিগেশন ডিপার্টমেন্ট চুজ করবেন, কিন্তু আপনি ইরিগেশন উপরে কাজ করছেন।
এবং আপনার মার্কসও ভালো আছে। আপনি কত বললেন মার্কস? 150 স্যার। 50, ভালো মার্কস আছে। সেই রেসপেক্টে আপনি হয়তো ইরিগেশন ডিপার্টমেন্ট চুজ করবেন। তো আপনি যখন ইরিগেশন ডিপার্টমেন্ট চুজ করবেন তখন সেক্ষেত্রে আপনাকে ইরিগেশন রিলেটেড যে জিনিস মানে যে কোশ্চেনগুলো হওয়ার কথা ইন্টারভিউতে, সেই সমস্ত রকম কোশ্চেনগুলো আপনাকে করা হচ্ছে। নাও আমার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আপনাকে বলতে হবে যে আপনি কি করে একটা ক্যানালের ডিসচার্জ ক্যালকুলেট করবেন বাই মিনস অফ এনি ফর্মুলা। আমরা কিন্তু হিন্ট দিলাম বাই মিনস অফ এনি ফর্মুলা। স্যার ডিসচার্জ ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু পারমেবিলিটি ইন্টু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এরিয়া ইন্টু, না না, এটা তো আপনি সিপেজ বললেন, আপনি বললেন সিপেজ ডিসচার্জ, ওটা নয়, আপনি ঠিক করে বলুন। ক্যানেলের উপর আমার ক্যানেলের মধ্যে যে পরিমাণ ডিসচার্জ আমার পাস হচ্ছে বা যে পরিমাণ ডিসচার্জ আমাদের ক্যারি হচ্ছে, সেই ডিসচার্জ বা যদি সাপোজ ধরুন বলা হলো আপনাকে যে আপনি এই ক্যানেলটার ডিসচার্জ ক্যালকুলেশন করে বলুন, তখন আপনি কি কি প্যারামিটার চাইবেন এবং হাউ টু ক্যালকুলেট ডিসচার্জ ফর দিস পার্টিকুলার ক্যানেল। দুখানা ফর্মুলা আছে জানেন, চেজিস ফর্মুলা, ম্যানিংস ফর্মুলা। এখানে কিউ ইন্টু এন ইন্টু এস টু দি পাওয়ার √ এস ইন্টু আর ছিল ফর্মুলা, যেটা আমাদের ছিল ম্যানিংস ইকুয়েশন। এখানে চেজিস ছিল এ বাই এন ইন্টু এস টু দি পাওয়ার আমাদের 2/3 ইন্টু আর টু দি পাওয়ার 1/2 ছিল কি ছিল না এগুলো। এখানে আর ইজ নাথিং বাট কি মিন রেডিয়াস, মিন ডেপথ, সাইড স্লোপ, এস এ হচ্ছে এরিয়া, এন হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পার্টিকুলার ফর্মুলার জন্য। এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জায়গা। হুম, এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু ইউজ করতে মানে ক্যালকুলেশন করতে পারবো আমাদের ডিসচার্জ, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনি স্যার। এস্টিমেটের উপরে কাজ করেছেন তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি বলুন ল্যাব লেন্থ কি জিনিস, ল্যাপিং কেন করা হয়, ল্যাপিং কেন করা হয়? স্যার যখন আমাদের একটা বার তো স্যার 12 মিটার থাকে, তো যখন আমরা 12 মিটার 30 মিটার, 13, না স্যার 12 মিটার থাকে। 12 মিটার থাকে। হ্যাঁ, কত ফুট থাকে? 40 ফুট থাকে। 40 ফুট। হুম। 40 ফুটকে আপনি 3.28 দিয়ে ভাগ করে দেখুন কত আসছে। 12.19, ঠিক আছে। সামথিং আছে, হুম, তো ওটা 40 ফুটই ঠিক আছে, ঠিক আছে। কনসিডার। তো সেখানে বলুন কি করতে হয়। স্যার যখন আম, একটা বার থেকে আরেকটা বার যখন যখন বার শেষ হয়ে যায়, তখন ওখানে ল্যাপিং প্রোভাইড করা হয় জয়েন্ট দেওয়ার জন্য। তো ওটা এলডির উপর ডিপেন্ড করে। বিভিন্ন সাইটে বিভিন্ন বলে, তো 40 এলডি ডেভেলপমেন্ট লেন্থ যেটাকে বলা হয়। ডেভেলপমেন্ট লেন্থ এবং ল্যাব লেন্থ কি একই জিনিস? স্যার ওটার থেকে ওটাই কতটা লেন্থ দেওয়া হবে ওটাই কনসিডার করা হয়। ডেভেলপমেন্ট লেন্থ এবং ল্যাব লেন্থ কি একই জিনিস? 1 সেকেন্ড। হুম, হ্যাঁ স্যার। ঠিক করে বলুন। অ্যাকচুয়ালি এলডি থেকে হচ্ছে গিয়ে কতটা আমি ডিস্টেন্স নেব, সেটাই হচ্ছে কি ওখান থেকে বোঝা যায় যে দুটো ল্যাবের মধ্যে টু কতটা আর আমি টু ডিস্টেন্স। আর ডিফারেন্ট থিং। ডেভেলপমেন্ট লেন্থ মেনলি আমাদের বন্ড স্ট্রেংথকে ইনক্রিজ করার জন্য বা বন্ডের জন্য পার্টিকুলার আমাদের বন্ডিং এর জন্য আমরা ইউজ করি। আর আমাদের ল্যাব লেন্থ কিন্তু জাস্ট জয়েন করার জন্য, ওখানে প্লাইস করার জন্য, জয়েন করার জন্য দুখানা মেম্বারকে, এটা কাজে আমাদের ইউজ করা হয় ল্যাপিং এর জন্য। যেমন ধরুন সাপোজ ধরুন আমাদের একটা কংক্রিট, এই কংক্রিট ব্লকের মধ্যে আমি একটা রেনফোর্সমেন্ট দিচ্ছি। তো এখানে দুখানা কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে আমাদের এই রেনফোর্সমেন্ট বেরিয়ে আসতে পারে, অথবা আমার রেনফোর্সমেন্ট স্ট্রাকচার হয়ে গেল আমার এইটা পুরো বেরিয়ে যেতে পারে কংক্রিট স্ট্রাকচার। হ্যাঁ তো আমি এমন প্রপারলি এখানে লেন্থ দেবো যার ফলে আমাদের সাফিসিয়েন্ট বন্ডসটা কি হয়, ইনডিউস হয়, এবং যার ফলে আমাদের এই স্ট্রাকচার বলুন বা এই স্ট্রাকচার বলুন দুটোই যেন আমাদের বেরিয়ে না আসে। এটা মেনলি আমাদের ডেভেলপমেন্ট লেন্থ। ল্যাপিং কিন্তু আলাদা জিনিস, ল্যাপিং এটা ল্যাপিং, এটা আমাদের ল্যাপিং। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? তো সেই ওটা ল্যাপ হুক করে দেওয়া হয় যাতে বন্ডিং ভালোভাবে থাকে, তাই জন্য। ডেভেলপমেন্ট বন্ডিং রিলেটেড, আর ল্যাপিং এর জন্য জাস্ট জয়েন করছি আমি। বাট জয়েন তো এরকমও করতে পারা যায়, জয়েন তো এরকমও করতে পারা যায়, কিন্তু সেই জয়েন্টটা আমরা পার্টিকুলার ভাবে ডিজাইন করি যে কত আমাদের ল্যাপিং হওয়ার দরকার আছে। তার জন্য কিছু আমাদের গাইডলাইন আছে। যেমন ধরুন যদি বলা হয় যে আমাদের কলামের ক্ষেত্রে কত ল্যাপিং দেবো আমরা। স্যার ওটা বারের ডায়ার উপর ডিপেন্ড করে স্যার। হুম, বলুন। যেরকম 48 ডি এলডি থাকে, তাহলে হচ্ছে 48 ডি বলে, তো ডি হচ্ছে যে বারটা ইউজ করছি তার ডায়া ইন্টু 48। 40 ইন্টু তো ডি। যে
হ্যাঁ আর যদি আমাদের বিম বা আমাদের স্ল্যাব থাকে সেক্ষেত্রে কতটা আমরা ইউজ করব আমাদের স্যার ওই জায়গার ল্যাপিং? উপর ডিপেন্ড করে স্যার। হুম, হুম, হুম। হ্যাঁ, বাড়ি বলুন, বলুন, বাড়ির বলুন। ডি উপর বলুন না আপনি। ডি বলুন। কত ডি? স্যার 12 ডি স্যার। কোলামের জন্য আপনি বলছেন 14 ডি মানে 40 40 ডি। আর স্ল্যাব এবং বিমের ক্ষেত্রে আপনি বলছেন 12 ডি। একটু না, আইডিয়া না করে বলুন স্যার, তো? স্যার ওটা হচ্ছে সব জায়গায় ওটাই ইউজ করা হবে। এবার বারের ডায়া অনুযায়ী ওটা চেঞ্জ হবে। আমি যেখানে কলামে 12 এর বার ইউজ করছি, তখন 48 ইনটু 12 হবে। সেখানে আমি যদি বিমে যদি 16 এর ডায়া ইউজ করি, তখন 48 ইনটু 16 হবে। সেই যেই লেন্থটা পাবো ওটাই হচ্ছে ল্যাপিং দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কোনো অসুবিধা নেই। আমি বুঝে গেছি আপনার কনসার্ন। আপনি বললেন ডায়ার উপর ডিপেন্ড করছে। দ্যাটস ওয়াই আপনি বললেন 40 ডি কোনো অসুবিধা নেই। তাহলে 40 ডি যদি আমি দিই কলামের উপরে, তাহলে বিমের ক্ষেত্রে কি আমি 40 ডি দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা বলুন কলাম আমাদের কম্প্রেশন মেম্বার, টেনশন মেম্বার। কম্প্রেশন মেম্বার স্যার। আর বিম স্ল্যাব কি মেম্বার? ফ্লেক্সার মেম্বার, টেনশন মেম্বার, তাই তো? হ্যাঁ। এখানে ফ্লেক্সার থাকে আমাদের। ঠিক টেনশনের মতো না, এবার ফ্লেক্সার আসে এখানে। পেন্ডিং আসে। এবারে হ্যাঁ সাপোজ পেন্ডিং। ধরুন এই দুখানা আমাদের বার আমি কোলাম ইউজ করেছি। কোলামে। কোলামের হ্যাঁ এটা কম্প্রেশন মেম্বার। আর যদি আমি বিমকে ইউজ করি তাহলে বিম আমাদের এরকম টেনশন মেম্বার হবে। বলুন তো কোনখানে আমাদের ল্যাপিংটা বেশি লাগবে? টেনশন মেম্বারে না কম্প্রেশন মেম্বারে? টেনশন মেম্বারে স্যার। তাহলে আপনি কি করে বলছেন যে বোথ কম্প্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ টেনশন 40 ডি? আপনি ল্যাপিং এর উপর কাজ করিয়েছেন কোথাও? হ্যাঁ স্যার করেছি স্যার। তাহলে সেক্ষেত্রে আমাদের যেখানে আমাদের ফ্লেক্সন মেম্বার হয় সেখানে জেনারেলি 60 ডি রাখা হয়, 60 ইন্টু ডি। আর যেখানে কম্প্রেশন মেম্বার সেখানে আমাদের জেনারেলি 40 ইন্টু ডি। বাট এটা ডিপেন্ড করছে আমাদের ডিজাইনের উপর। ডিজাইনার যেরকম ডিজাইন করবেন তার উপর ডিপেন্ড করছে। ওকে। আচ্ছা যেটা আমি ল্যাপিং এক্সাক্টলি বলেছিলাম স্যার, ওটা ড্রয়িং এ প্রোভাইড করা থাকে প্রত্যেকটা সাইটে। ড্রয়িং এ ল্যাপিং প্রোভাইড করা থাকে না। ল্যাপিং এর জন্য স্পেসিফিকেশন বলে দেয় যে এত ডি ফর টেনশন, এত ডি ফর কম্প্রেশন। বাট যেটা প্রোভাইড করা থাকে সেটা এলডি। আপনি এলডি এবং ল্যাপিং আপনি গুলিয়ে ফেলছেন। ড্রয়িং এ এলডি মেনশন করা থাকে যে এত আমাদের এলডি আছে পার্টিকুলার স্ট্রাকচারের জন্য, পার্টিকুলার মেম্বারের জন্য। যেমন ধরুন এটা একটা বিম। এই একটা বিম, সেই বিমের ক্ষেত্রে আমাদের যে এন্ড পোর্শনটা দেখবেন বিমের এদিকে ঢুকে থাকে এবং লেখা থাকে যে এইখান থেকে এত আমার এলডি এত 450 350 এমন লেখা থাকে। বাট ল্যাব লেন্থটা কোথায় লেখা থাকে? যেখানে দেখবেন ড্রয়িং থাকবে স্যার পাশে দেখবেন রাইট কর্নারে একটা আমাদের টেবিল থাকে। সেই টেবিলে দেখবেন লেখা আছে যে আমাদের ল্যাব লেন্থ ফর কম্প্রেশন মেম্বার এত, ল্যাব লেন্থ ফর টেনশন মেম্বার এত। জেনারেলি জেনারেল গাইডলাইন আমরা ইউজ করি ফর কম্প্রেশন মেম্বারের জন্য আমাদের 40 ডি, টেনশন মেম্বারের জন্য আমাদের আমাদের কত 60 ডি। বাট এটা কিন্তু আমাদের আইএস কোড বলেনি, এটা আমাদের জাস্ট একটা থাম রুল। আইএস কোড কিন্তু অন্য কিছু বলেছে, তাই তো? ল্যাপিং এর হ্যাঁ জন্য স্যার। ল্যাপিং আবার এলডির উপর ডিপেন্ড করে। এত 2 ইন্টু এলডি, এলডি, হ্যাঁ 300 200 ভ্যালু আছে। জানা আছে হ্যাঁ আইএস স্যার। কোড? কোন কোন না আইএস স্যার। কোডে বলেছে বলুন তো? কোন আইএস কোডে এগুলো বলে দেওয়া আছে? বলুন। কোন আইএস কোডে এগুলো বলে দেওয়া আছে অ্যাবাউট ল্যাব লেন্থ, অ্যাবাউট ডেভেলপমেন্ট লেন্থ? 2000 স্যার। 456। ভেরি গুড। আচ্ছা আপনি বলুন স্ল্যাবের থিকনেস জেনারেলি মিনিমাম কত রাখা হয়? স্ল্যাবের থিকনেস জেনারেলি কত রাখা হয়? 125 স্যার। তো 25 সেমি। আচ্ছা আপনি বলুন চেয়ার বার দেখেছেন? চেয়ার বার, হ্যাঁ স্যার। চেয়ার বার কোথায় ইউজ করা হয় জেনারেলি? স্যার স্ল্যাবে ইউজ করা হয় রিইনফোর্সমেন্টের। আগে করা হতো না, এখন করা হচ্ছে। কেন বলুন তো? আজ থেকে যদি আমরা মোটামুটি বছর 10 আগে 12 আগে যদি দেখি আমরা জেনারেলি অনেক কম জায়গাতে ইউজ করা হতো। বাট এখন ম্যাক্সিমাম জায়গাতে ইউজ করা হচ্ছে। কারণটা কি? স্যার আগে 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 হচ্ছে কংক্রিটের ব্লক ইউজ করা হতো। তো ওটাই হচ্ছে কভার হিসেবে। চেয়ার বার মেইনলি ইউজ করা হয় মেইনলি কভারের জন্য, তাই তো? অ্যাজ পার ইউ? হ্যাঁ স্যার। সিওর? হ্যাঁ স্যার। ঠিক করে বলুন। চেয়ার বা জন্য প্লাস হচ্ছে গিয়ে যখন আমরা ডবল রেইনফোর্সমেন্ট করি তো ওর মাঝখানে দুটোর গ্যাপ প্রোভাইড করার জন্য করা এটাই হয়। এটাকেই তো কভার তো নয়, কভারের জন্য কভার ব্লক থাকে। হ্যাঁ চেয়ার কভার কিন্তু ব্লক কভার থাকে। কভার মেইনটেইন করে না। চেয়ার বারের সাহায্যে হ্যাঁ আমরা স্যার। কভার মেইনটেইন করতে পারি না। হ্যাঁ, ওই দুখানা না বটম রেইনফোর্সমেন্ট লেয়ার এবং টপ রেইনফোর্সমেন্ট লেয়ারের মধ্যে যে গ্যাপটা সেই গ্যাপটা আমরা মেইনটেইন করি বাই মিনস অফ বাই প্রোভাইডিং চেয়ার বার। বাট আগে চেয়ার বা ইউজ করা হতো না, এখন ইউজ করা হচ্ছে নাওয়াডেজ। বলুন কারণটা? আগেও ডবল জালি হতো, আগেও ডবল জালি করা হতো বাট সেটা সাম মিনস অফ সাম রেইনফোর্সমেন্ট, অ্যাডিশনাল রেইনফোর্সমেন্ট। তা কি এখন কেন কেন ইউজ করা হচ্ছে বেশি? কেন আগে কেন ইউজ করা হতো না?
বলতে পারবেন? না স্যার। আগে ইউজ করা হতো ক্র্যাঙ্ক বার, এখন ক্র্যাঙ্ক বার ইউজ করা হয় না, দেখেছেন তো? এখন স্ল্যাবের ক্ষেত্রে ক্র্যাঙ্ক বার খুব কম জায়গাতে ইউজ করা হয়, যেখানে ক্র্যাঙ্ক বার ইউজ করে সেখানে চেয়ার বারের কোনো প্রয়োজন থাকে না। যখন আমরা ক্র্যাঙ্ক বার ইউজ করবো না, যখন আমরা কেটে দেবো, যখন আমরা কাট পিস বার ইউজ করবো, হ্যাঁ, এক্সট্রা বার, এক্সট্রা টপ, মনে পড়ছে? তখন হ্যাঁ সেক্ষেত্রে স্যার। আমাদের চেয়ার বার লাগবে, কারণ উপরটা এবং নিচের মধ্যে কোনো কানেকশন নাই। আগের ক্ষেত্রে আমাদের ক্র্যাঙ্ক বার দিয়ে ওই কানেকশনগুলো করতে পারতাম যাতে আমাদের স্টেবল থাকতো, ক্যাপটা কোনো পর্যন্ত প্রবলেম হতো না। চেয়ার বারের মিনিমাম ডায়ামিটার কত হওয়া উচিত? স্যার মিনিমাম 8 mm স্যার। আপনি চেয়ার বারের কাজ করেন, আপনি যেটা বলবেন ঠিক করে বলবেন, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। 8 mm চেয়ার বার হয় না, আপনি বললেন কাজ করেছেন, তার চেয়ার বারের কত হয় মিনিমাম ডায়ামিটার? স্যার 10 mm স্যার। না জানলে দেখুন, আপনার প্রবলেমগুলো বলে দিচ্ছি, আপনি না জানলে বলবেন না জানা নেই আমার, যা বলবেন সত্যি কথা বলবেন ইন্টারভিউ বোর্ডেতে, এগুলো আমার কাছে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। না স্যার 10 mm ইউজ করেছিলাম আমরা। অ্যাজ পার আইএস কোড 10 mm বলেনি, অ্যাজ পার আইএস কোড বলেছে 12 mm। তার কারণটা কি? 12 mm থেকে 12 mm নিচে আমি ইউজ করতে পারবো না, তার কারণ আছে, লজিক্যালি কারণ আছে। চেয়ারবারের যে স্পেসিং, সে স্পেসিং কত হয় বা কত ছাড়া ছাড়া আমি দেবো চেয়ারগুলোকে? স্যার 1 মিটার। 1 মিটার, বা বলতে পারবো 1 মিটার স্কোয়ার আমি একটা দেবো, তাই তো? বা 1 একটা মিটার পার স্কোয়ার। মিটার স্কোয়ার এরিয়াতে বলতে পারবো। এবং সেক্ষেত্রে যদি আমি লার্জ ডায়ামিটার না দিই, মানে আমি যদি কম ডায়ামিটার দিই, তখন আপনি ওখানে, যখন লেবার বলুন বা মিস্ত্রি বলুন যারা কাজ করছে ওখানে যখন চলাফেরা করবে না, তখন চেয়ার বার নিজে বেন্ড হয়ে যাবে যদি আমি কম ডায়ামিটার দিই। তখন সেক্ষেত্রে আমাদের চেয়ার দিয়ে কোনো ফাংশন থাকবে কি, আমার গ্যাপটা কিন্তু রিডিউস হয়ে যাবে। হ্যাঁ স্যার। এগুলো অনেক কারণ আছে, আমি একটা কারণ বললাম, এরকম অনেক কারণ আছে। এসব না। ওকে স্যার। আচ্ছা, আপনি বলুন যে সিমেন্ট, সিমেন্ট ইউজ করা হয় পার মিটার কিউবে, আমাদের পার মিটার কিউব কংক্রিটের জন্য আমার কত ব্যাগ জেনারেলি সিমেন্ট ইউজ করা হয়, জেনারেলি ইন জেনারেল কেস? স্যার কংক্রিট নয়, আপনি বলুন যে 1 মিটার কিউব সিমেন্ট সমান কত ব্যাগ সিমেন্ট? জানা আছে 1 মিটার কিউব, যদি আপনি একটা 1 মিটার 1 মিটার 1 মিটার যদি একটা কিউব তৈরি করেন, সেখানে আপনি কত বস্তা সিমেন্ট দিলে ভর্তি হবে? আপনি ক্যালকুলেশন স্যার করতে পারবেন? স্যার 0.347 হচ্ছে গিয়ে একটা ব্যাগের কোয়ান্টিটি, মানে পয়েন্ট মিটার থ্রি কিউব। ফোর সেভেন হচ্ছে 1 ব্যাগ সিমেন্টের ভলিউম। হ্যাঁ, ভলিউম। তো সেখানে স্যার 5 ব্যাগস হয়। যদি 1 ব্যাগ সিমেন্টের ভলিউম 0.35 হয়, অ্যাজ পার ইউ 0.345 যাই হোক বলেন আপনি, তাহলে 1/1 ব্যাগ করলে তো পেয়ে যাবো আমি। তাহলে হ্যাঁ স্যার। 1/1 ব্যাগ যদি করেন আপনি, 1/0.35 যদি করেন, 0.035 অ্যাপ্রক্সিমেট 28.5 সামথিং আসছে, টোয়েন্টি এইট হ্যাঁ স্যার। পয়েন্ট থ্রি সামথিং আসবে অ্যাপ্রক্সিমেটলি। বাট আমরা 20 আমরা কনসিডার করা হয়। আমরা ধরে নিই 30, আমরা ধরে নিই, জেনারেলি 30 ধরে নিই, তাই তো? হ্যাঁ। আপনি 5 হ্যাঁ বলছেন, এগুলো তো মানে ঠিক না। আমি স্যার, আমি ক্যালকুলেশন করিনি, আমি 1 ব্যাগের জানতাম, তো আমি ক্যালকুলেশন করিনি স্যার কত ব্যাগ হবে। এগুলো তো, যখন আপনি দেখুন, আপনি তো অলরেডি এক্সাম দিয়েছেন, সেখানে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন তো আমাদের কিছু এরকম কিছু টাইপের কোশ্চেন ছিল, ডাইরেক্টলি মাল্টিপ্লাই করতে পারবো, 28 দিয়ে মাল্টিপ্লাই করি আমরা, কোনো কোনো সময় 29 দিয়ে মাল্টিপ্লাই করি। মোস্ট অ্যাকুরেটলি আমরা যদি ডিফাইন করি 29 দিয়ে আমাদের মোস্ট অ্যাকুরেটলি, আমরা 28ও নিই না, বা 20 আমাদের 9ও নেওয়া হয় না, 28ও নেওয়া হয় না, আমাদের জেনারেলি নেওয়া হয় 30। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, বুদ্ধদেব, ইন্টারভিউ তোমার ঠিকঠাকই হয়েছে, বাট তুমি একটু ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছ, সেটা কিন্তু হওয়া চলবে না। আমি দেখতে পাচ্ছি তুমি কিন্তু যেটা জানো না সেটা কিন্তু পরে 100% কনফিডেন্ট তুমি বলার চেষ্টা করছো। ঠিক আছে, তুমি সময় নাও, ভাবো, বাট যেগুলো মোটামুটি জানো সেগুলো চেষ্টা করবো। পারমিশন নেবে স্যারের কাছে, আমার সেরকম কোনো জানা নেই, তো তো আপনি যদি পারমিশন দেন আমি চেষ্টা করতে পারি, বাট ওভার কনফিডেন্টলি আপনি মানে এরকম করে বলতে যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে জিনিস। যেটা আমি এক্সাম্পল দিলাম চেয়ারবারের, চেয়ারবার কিন্তু 8 mm কোনোদিনই হয় না, 10 mm কোনো কোনো যাতে লাগা ইউজ করে, বাট সেটা কিন্তু অ্যাজ পার রিকোয়ারমেন্ট, আমাদের স্পেসিফিকেশন থাকে না, অ্যাজ পার ডিজাইন বা অ্যাজ পার ডিজাইনার যেরকম করে করতে পারে সেরকম করে না, কিন্তু মিনিমাম 12 mm তাই করে বলে দিয়েছে আমাদের। হ্যাঁ স্যার। ইন্ট্রোডাকশনটাকে আর একটু ইমপ্রুভ করতে হবে, যেমন যেটা তুমি বললে সব কিছু ঠিক আছে, আমি ক্যাচ করে নিলাম, বাট তোমার যে হবি, তোমার কি ভালো লাগে করতে, হ্যাঁ, এই জিনিসগুলো তার সঙ্গে সঙ্গে যদি জিজ্ঞাসা করে, স্যার জিজ্ঞাসা করা হয়নি, আমি জিজ্ঞাসা করে নিই
কারণ তুমি অলরেডি বলেছিলে তুমি কাজ করছো ইরিগেশন প্রজেক্ট, আমি তোমাকে ইরিগেশন থেকেই কোশ্চেনটা করলাম। তো সেরকম যেরকম জেনারেলি কোশ্চেন হওয়ার কথা সেরকম কোশ্চেনই করা। আরও যখন তুমি ইন্টারভিউ দেবে তখন আরও ইন্টারভিউ আমাকে, তুমি যদি আমাদের ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম এনরোল করেছো, তোমাদের আবার মক ইন্টারভিউ হবে তোমার সিঙ্গেল। তুমি একটা রিকোয়েস্ট করলে বলে আমি তোমার জন্য একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দিলাম। বাট আমাদের আরও প্রপার ওয়েতে ইন্টারভিউ চলবে। তোমাদের যখন সাবজেক্টগুলো তোমাদের চলছে এখন আই থিঙ্ক টিএমসি শেষ হওয়ার মুখে, একটা ক্লাস বাকি আছে তোমাদের। আজকের থেকে মনে হয় তোমাদের হাইওয়ে শুরু হবে। আর ওদিকে এনভায়রনমেন্ট শেষ হয়ে গেছে, শুরু হয়েছে, সয়েল ব্যাংক শেষ হয়ে গেছে। ওগুলো করে নাও, করার পর তোমাদের আবার মক ইন্টারভিউ শুরু হবে। তো যখন তোমাদের মক ইন্টারভিউ শুরু হবে তখন আমি তো এখন এখানে একা আছি। তখন সেখানে আমার আদার্স স্যারও থাকবে। সেখানে কিছু নন টেকনিক্যাল কোশ্চেন তোমায় করা হবে। কিছু আরও অন্যান্য সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে। এবং তোমার টাইমও কম, তুমি কাজে বেরোবে বলছো। সেই রেসপেক্টে তোমার টাইমটা আনালে আমি আরও কিছু তোমায় কোশ্চেন জিজ্ঞেস করতাম। আরও কিছু আমারও মানে ইচ্ছে ছিল তোমার কিছু কোশ্চেন, কারণ তুমি অ্যান্সার দিচ্ছিলে। এমন নয় যে তুমি দাওনি। আরেকটু মডিফাই করতে হবে, একটু ইমপ্রুভ করতে হবে। বেশি ফুল অ্যান্সার দিতে যেও না। যেগুলো পারবে না সেগুলো বলে দাও, স্যার আমার জানা নেই। বা যদি মনে হয় যে না তুমি একটু জানো, যদি পারমিশন দেন তাহলে আমি স্যার বলতে পারি, একটু সামান্য চেষ্টা করতে পারি, এইটুকুই। একটু হবিস বলবে। আর আচ্ছা যখন ইন্টারভিউ দেবে তখন চেষ্টা করবে একটু ড্রেসটাকে ওয়েল ম্যানারে নিয়ে যা, মানে চুজ করা, একটা ফর্মাল ড্রেস পরবে। হ্যাঁ, অনলাইন ইন্টারভিউ তো সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। যখন অফলাইন ইন্টারভিউ দিতে যাবে, রিয়েল টাইমে যখন ফেস করবে তখন একটু মানে আমাদের ড্রেসটাকেও ভালো করে মেনটেন করবে। আর তোমার আই কন্ট্যাক্ট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আই কন্ট্যাক্টটা মেনটেন করতে হবে অবশ্যই। তার সঙ্গে সঙ্গে ফ্লুয়েন্টলি যেটা তুমি বলছো কথার মধ্যে কি মানে কি বলবো এটাকে, একটু হাসি বা তুমি যে কষ্ট পাচ্ছ না বা তোমাকে যে তোমার যে ভয় লাগছে না সেটা যেন তুমি ওখানে জানে প্রকাশ না করো। যে তোমার আচ্ছা ভয় লাগছে বা কষ্ট হচ্ছে এরকম জিনিসগুলো, মানে এক্সপ্রেশন চাই, তোমার একটা ভালো একটা এক্সপ্রেশন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাকে যদি বলা হয় যে তুমি কেমন ইন্টারভিউ দিয়েছো, আমি বলব মোটামুটি, নট মানে খারাপ নয় আর খুব ভালোও নয়, বাট ঠিক আছে, অ্যাকসেপ্টেড। মানে এই যে ইন্টারভিউ আছে তুমি যেরকম করে দিচ্ছ, যদি এরকম ঠিক কোশ্চেনগুলো তোমার কিন্তু মোটামুটি মোর দেন 30-35 নাম্বার আসতো আউট অফ 100। কি বলে জিনিসটা বুঝতে পেরেছো? ওকে স্যার। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আমরা মিট করছি তোমার অ্যাকচুয়াল তোমাদের যখন ইন্টারভিউ হবে, যখন স্যার থাকবে আমি থাকবো, তখন মিট করবো। ওকে। ঠিক আছে, ওকে স্যার।